বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি রাষ্ট্রীয় ও সর্বস্তরের মানুষের শ্রদ্ধা, নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়। আমরা চাই যাতে দেশ এগিয়ে যায়, দেশের প্রত্যেক মানুষ এই জিনিসটাকে দেশের নিজেদের মধ্যে ধারণ করুক। মুক্তিযুদ্ধকে যেদিন পুরোপুরিভাবে সম্পূর্ণভাবে ধারণ করতে পারবো সেদিনই আমরা এগিয়ে যেতে পারবো। প্রার্থীদের হত্যা চেষ্টার মধ্য দিয়ে দেশ অস্থিতিশীল করার চেষ্টা চলছে, মন্তব্য মির্জা ফখরুলের। মাথা চাড়া দিয়েছে ৭১-এর অপশক্তি। গণতান্ত্রিক অগ্রযাত্রাকে অক্ষুণ্ণ রাখবো এবং সমস্ত চক্রান্তকে ব্যর্থ করে দিয়ে বাংলাদেশকে নতুনভাবে আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। হাদির অবস্থা আশঙ্কাজনক, জানালেন চিকিৎসক। হামলায় ব্যবহৃত মোটরসাইকেল সহ ৩ জন আটক। হামলাকারীরা পালিয়ে গেছে কিনা জানা নেই পুলিশের। আমিনবাজার তারপরে সাভার থেকে মোটরসাইকেলে এসে এখানে অবস্থান করে কিছু সময় আবার একটা অকারেন্স করে তাদের যাতায়াতের সুবিধা। এরা অনেক সময় কেরানীগঞ্জের সাইডেও অবস্থান করে। চোরাগুপ্তা হামলার আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না ইসি, বললেন কমিশনার সানাউল্লাহ। অনুপ্রবেশকারীদের ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে সতর্ক থাকার আহ্বান। সংস্কারের উদ্দীপনা হারিয়েছে অন্তর্বর্তী সরকার। অভিযোগ সুশীল সমাজ ও রাজনীতিবিদদের। বাস্তবায়নে বড় বাধা আমলাতন্ত্র। নির্বাচনকে কেন্দ্র করে রাজনীতিবিদরা আরো সহিংসতা বা আক্রমণের শিকার হবেন কিনা এই ব্যাপারে খুব বড় ধরনের আশঙ্কা প্রকাশ করা হয়েছে। প্রতিটা ক্ষেত্রে স্ট্রং রেজিস্ট্যান্স কেম ফ্রম দি ব্যুরোক্রেসি। অতীতে অন্যায়ে জড়িয়েছিলেন বহু বিচারক। বিদায়ী অভিভাষণে বললেন প্রধান বিচারপতি, অসৎ ও অসাধুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার তাগিদ। অসৎ ও অসাধু বিচারকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। দায়িত্ব নিয়ে তথ্য এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের 2 উপদেষ্টা। ভোটের আগে ভীতিকর পরিস্থিতি তৈরির অপচেষ্টা চলছে, বললেন রিজওয়ানা। সিডনির বন্ডাই সমুদ্র সৈকতে বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলি, একাততায়ী সহ কমপক্ষে 12 জন নিহত। সন্দেহভাজন 2 জনকে হেফাজতে নিয়েছে পুলিশ। যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস। দিনের শুরুতে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শ্রদ্ধা নিবেদন শেষে বুদ্ধিজীবী স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেয়া হয় সর্বস্তরের মানুষের জন্য। 14 ডিসেম্বর বাঙালি জাতির ইতিহাসের সবচেয়ে বেদনাবিধুর একদিন, জাতির জন্য এক মহাশূন্যতার দিন। বিজয়ের ঠিক আগ মুহূর্তেই জাতিকে মেধাশূন্য করতে 1971 সালের এই দিনে বাংলাদেশের কৃতি সন্তানদের হত্যা করে হানাদার বাহিনী ও তাদের দোসররা। রাষ্ট্রীয় আয়োজনের শুরুতে সকাল 7টার কিছু পরেই মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদনের পর স্মৃতিসৌধে যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় আচার অনুযায়ী এ সময় শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কিছুটা সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এ সময় বেজে ওঠে বিউগলের করুণ সুর। পরে উপস্থিত মুক্তিযোদ্ধাদের সঙ্গে কৌশল বিনিময় করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর স্মৃতির মিনারে একে একে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধান বিচারপতি ও উপদেষ্টা পরিষদের সদস্যরা। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম বলেন, আগামী নির্বাচনের মাধ্যমে জনগণই নির্মাণ করবে নতুন বাংলাদেশ। জনগণের মতামতের ভিত্তিতে যে সমস্ত সরকার আসবে বাংলাদেশে আগামী ভবিষ্যতে, তার জন্য একটা জুলাই সনদ হয়েছে, তারই ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ে উঠবে। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা চলে যাওয়ার পর মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ উন্মুক্ত করা হয় সাধারণের জন্য। ফুলে ফুলে ভরে ওঠে প্রেরণার স্মৃতিসৌধ। স্বাধীনতা, সুশাসন আর অর্থনৈতিক মুক্তির আশায় যে আত্মত্যাগ করেছেন দেশের শ্রেষ্ঠ সন্তানরা, তা স্বাধীন বাংলাদেশের 54 বছরেও অধরা।
তরুণ প্রজন্ম বলছে বুদ্ধিজীবীদের স্বপ্নের স্বনির্ভর বাংলাদেশ গড়াই হবে তাদের প্রতি সবচেয়ে বড় শ্রদ্ধা। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। শহীদ বুদ্ধিজীবী দিবসে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের জনগণ। সাধারণের শ্রদ্ধার্ঘ্যে ভরে ওঠে সৌধের বেদি। শ্রদ্ধা জানানোর কাতারে সামিল হন মুক্তিযোদ্ধারাও। সবাই মিলে শপথ নেন বুদ্ধিজীবীদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার। বছর 6-এর মানহা এসেছে বাবা মায়ের হাত ধরে। লাল সবুজের অর্থটা হয়তো সেভাবে বোঝার বয়স হয়নি তার, কিন্তু শহীদদের প্রতি মমতা শতভাগ। বুদ্ধিজীবী দিবস, আমরা আজকে ফুল দিতে আসছি। আমার সাথে ফুল দিতে আসছি। বুদ্ধিজীবী দিবসের ভারী ভারী শব্দ এখনো শেখেনি মানহা। ছোট্ট দু চোখে ওরা দেখছে কিছু ফুলের স্তূপ আর ইট পাথরের দেয়াল। তবে এই জড়ো বোবা পাথর যে কতটা জীবন্ত, কতটা অর্থবহ, সেটাই বোঝানোর দায়িত্ব নিয়েছেন অভিভাবকরা। আমার সাথে ফুল দিতে আসছিলাম। আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব সম্পর্কে ওদেরকে মেসেজটা ক্লিয়ারলি ওদেরকে বুঝতে যাওয়া। পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে 56,000 বর্গমাইল মুক্ত করেছিলেন যারা, সেই বীর গাজীরাও এসেছিলেন শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে। জ্যেষ্ঠ নাগরিক, তরুণ, সকলেরই অনড় দাবি ইতিহাস বিকৃত নয়। বাংলাদেশের স্বাধীনতা, বুদ্ধিজীবী বিজয়, সকল কিছুকে রহিত করার মতো কেউ পদক্ষেপ নিতে পারবেন। আমরা একটা সময় দেখেছি মুক্তিযুদ্ধকে নিয়ে ব্যবসা করা, আবার দেখি মুক্তিযোদ্ধাকেও হেয় করা। ৭১-এর বা মুক্তিযুদ্ধের যে চেতনা, সেটাকে আরো বেশি ধরে রাখতে হবে, আরো বেশি ইতিহাস ঘাটাঘাটি করতে হবে। যুগ যুগান্তর পার হলেও বাঙালি হৃদয়ে বদলাবে না শহীদ বুদ্ধিজীবীদের অবস্থান। বিশ্ব মানচিত্রে ছোট্ট এই ভূমিটি যাদের আত্মত্যাগেরই দান, চির অম্লান সে সমস্ত বীর বেঁচে থাকবেন মহাপ্রলয় পর্যন্ত। শহীদ বুদ্ধিজীবী দিবসে আজকের এই লোকারণ্যই প্রমাণ করে বাঙালি অকৃতজ্ঞ নয়। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। উসমান হাদির মতো আরও অনেকের ওপর হামলার আশঙ্কা আছে বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, ষড়যন্ত্র এখনও চলছে, তবে সেসব উপেক্ষা করেই গণতন্ত্রের পথে এগিয়ে যাবে দেশ। সকালে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেছেন। রাজনৈতিক নেতারা বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি বা হেয় করে বাংলাদেশ এগিয়ে যেতে পারবে না। সে চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ কারো কারো। দাম দিয়ে কেনা বাংলার পতাকা, শত বাধা বিপত্তি, ঝড় উপেক্ষা করে স্বাধীনতার রং ছড়িয়ে যাচ্ছে অবিরাম। 9 মাসের রক্তক্ষয়ী লড়াইয়ে প্রাণ দিয়েছে যেসব মেধাবী সন্তানেরা, তাদের স্মরণে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানের রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা। সুবিচারের একটি রাষ্ট্র গঠন করা, সেটি কিন্তু স্বাধীনতার 54 বছরেও আমরা কিন্তু পাইনি। 54 বছরে যারা ক্ষমতায় ছিল তারা দেশকে আমি মনে ভালোবাসে নাই। তারা নানান নির্বাচনের সময় নানা রকম প্রতিশ্রুতি দিয়ে তারা এসেছে। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন শেষে বিভিন্ন দল ও গোষ্ঠীর নেতাকর্মীদের পাশাপাশি প্রবেশ করেন সাধারণ মানুষ। বলেন, যুদ্ধের শেষ সময়েও বাংলাদেশকে মেধাশূন্য করার অপচেষ্টা ছিল পাকিস্তানের। এতে সহায়তা করেছিল এদেশে থাকা তাদের দোসর ও আলবদর। তবে দমে যায়নি বাংলাদেশ। ৭১-এর স্মৃতিকে খাটো করে বাংলাদেশে কোনো শক্তি নতুন করে ক্ষমতার স্বপ্ন দেখছে। 52 বছর পার হয়েছে, এখনও শহীদ বুদ্ধিজীবীদেরকে তাদের হত্যাকাণ্ডের, তাদের যে বর্বরচিত, তাদের যে প্রাণনাশ, এখনো পর্যন্ত তার উপযুক্ত কোনো বিচার হয়নি। ৭১ এবং ২৪-এর বিপ্লবের মধ্য দিয়ে আমাদের যেই আকাঙ্ক্ষা এবং যে লড়াই শুরু হয়েছে সেটা আমরা বাস্তবায়ন করতে পারব। শ্রদ্ধা জানাতে মিরপুরে আসেন জিএম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি। দলের মহাসচিবের অভিযোগ, স্বাধীনতার ইতিহাস বিকৃতি নিয়ে। ৭১ হচ্ছে আমাদের জেনাস, বাকি সব কিছু হচ্ছে আমাদের স্পেসিস। জেনাসকে বাদ দিয়ে স্পেসিস হতে পারে না। শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানায় বিএনপি। এছাড়াও দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে বীর শহীদদের স্মরণ করে দলটি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ষড়যন্ত্র চলমান। ওসমান হাদির মতো আরও হামলার শঙ্কার কথাও জানান তিনি। যে কোনো মূল্যেই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখবো, গণতান্ত্রিক অগ্রযাত্রাকে অক্ষুণ্ণ রাখবো, সমস্ত চক্রান্তকে ব্যর্থ করে দিয়ে বাংলাদেশকে নতুনভাবে আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ।
বাঙালি বরাবরই স্বাধীন চেতা এবং গণতন্ত্রকামী, যে কারণে হয়তো রক্তের বিনিময়ে ছিনিয়ে এনেছে লাল সবুজ পতাকা। বিজয়ের দ্বার প্রান্তে এসেও যেসব মেধাবী মানুষদের জীবন দিতে হয়েছে, তাদের অসম্পূর্ণ স্বপ্ন বাস্তবায়নের শপথ করে নিয়েছেন রাজনীতিবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। প্রার্থীদের হত্যা চেষ্টার মধ্য দিয়ে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে ফ্যাসিবাদী শক্তি, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব। তবে ভয় দেখিয়ে গণতন্ত্রের সৈনিকদের দমিয়ে রাখা যাবে না বলে হুঁশিয়ারি করেছেন দলটির কয়েকজন নেতা। তারা বলেন, হত্যাযজ্ঞের রাজনীতি করলে প্রতিহত করা হবে। রাজধানীতে বুদ্ধিজীবী দিবসের আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, একটি দল নির্বাচন বানচালে আর একটি দল বিভাজনের রাজনীতির চেষ্টা করছে। বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। বিজয়ের দ্বার প্রান্তে থাকা বাংলাদেশকে মেধাশূন্য করার নীল নকশায় হত্যা করা হয় জাতির সূর্য সন্তানদের। পাক হানাদার বাহিনীর সেই বর্বরতার ইতিহাস আর তাদের সহযোগী রাজাকার বাহিনীর কথা তুলে ধরেন বিএনপি নেতারা। তাদের ষড়যন্ত্রের জবাব দেব, তাদের ষড়যন্ত্রকে ব্যর্থ করে দেওয়ার মাধ্যমে। সভায় নেতারা আরো বলেন, ৭১-এর নির্মম হত্যাযজ্ঞের পরও বাংলাদেশ দমে যায়নি। আগামীতে বাংলাদেশকে বিকশিত করবে বিএনপি। তবে নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্রের ঘটনায় উদ্বেগ জানান তারা। বিকাশ এবং বিনাশ দুইটা কথা আছে। আওয়ামী লীগ যেটা করেছে সেটা হচ্ছে বিনাশ, আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে বিকাশ। বিকশিত বাংলাদেশ, বুদ্ধিভিত্তিক বাংলাদেশ, আগামীর বাংলাদেশ। আগামী নির্বাচনে তারা ৫৪ বছরের প্রতিশোধ নেবে। ভাই ৫৪ বছরের কিসের প্রতিশোধ নেবেন আপনারা? আমি বুঝলাম না এটা। আমরা যারা বেঁচে আছি, মুক্তিযুদ্ধ করেছিলাম, তাদেরকে হত্যা করবেন? শুনলাম, এটা আমরা কিন্তু শোনা কথা, যে প্রায় ৭০ জনের মতো লিস্ট করেছেন হত্যা করবেন। প্রায় আমরা ফোন পাই। সকল রকম হত্যাকাণ্ড থেকে দূরে থাকতে চাই, দূরে আছি, দূরে থাকবো। কিন্তু যারা হত্যাকাণ্ড চালিয়েছে, হত্যাকাণ্ড চালানোর চেষ্টা করবে, তাকে বিএনপি সকল সময় প্রতিরোধ করবে। আলোচনায় বিএনপি মহাসচিব বলেন, ষড়যন্ত্র করে কারা নির্বাচন বিলম্বিত করতে চায় জাতির কাছে তা এখন স্পষ্ট। একটা ভয় আবার শুরু করতে চেয়েছে, যে ভয় ১৫ বছর আওয়ামী লীগ দেখিয়েছে, ভয় দেখিয়ে গিয়ে শাসন করার চেষ্টা করেছে, ত্রাস সৃষ্টি করেছে। আবার সেই ভয় দেখিয়েছে এইসব আমাদের গণতন্ত্রের যে সৈনিক, তাদেরকে তারা ভয় দেখিয়ে স্তব্ধ করে দিতে চায়। কিন্তু ইতিহাস বলে যে সেই ভয়ে বিএনপি কখনো দমে যায় না, যায়। সমস্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে এই যে যুদ্ধ আমরা নতুন শুরু করেছি, এই যে সংগ্রাম শুরু করেছি, অবশ্যই বাস্তবায়িত করবো ইনশাআল্লাহ। এর আগে সকালে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আলোচনায় বিএনপি মহাসচিব বলেন, আসন্ন নির্বাচনে বাংলাদেশের পক্ষের উদারপন্থী আর স্বাধীনতা বিরোধী দুই শক্তির মধ্যে লড়াই হবে। মানুষ সে কি স্বাধীনতাকে বেছে নেবে, সার্বভৌমত্বকে বেছে নেবে, গণতন্ত্রকে বেছে নেবে, নাকি সেই পিছিয়ে পড়া যারা অতীতে আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছে, আমাদের সমস্ত অগ্রযাত্রাকে ব্যাহত করার চেষ্টা করেছে, সেই শক্তিকে বেছে নেবে। তারেক রহমান দেশে ফিরে আসা উপলক্ষে ২৫ ডিসেম্বর রাজধানী শহর কেঁপে উঠবে বলেও জানান বিএনপি মহাসচিব, যেটা অতীতে কখনো কোনো নেতা বাংলাদেশে পায়নি। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির অবস্থা এখনও আশঙ্কাজনক। সকালে আবারও সিটি স্ক্যানে দেখা গেছে মস্তিষ্কে মারাত্মকভাবে ক্ষতি হয়েছে তার। শুরুতে কিডনিতে সমস্যা হলেও পরে সেটির কার্যক্ষমতা ফিরে পেয়েছে তিনি। দুপুরে এভারকেয়ার হাসপাতালে হাদির শারীরিক অবস্থার খোঁজ নিতে যান ঢাকা মেডিকেলের নিউরোসার্জন ডাক্তার মোহাম্মদ আব্দুল আহাদ। তিনি সাংবাদিকদেরকে জানান, গুলি মস্তিষ্কের টেম্পোরাল ব্যারিয়ার ভেদ করে গেছে। শরীরের ভেতরে রয়ে যাওয়া বুলেটের অংশ অস্ত্রোপচারের মাধ্যমে বের করে আনা হয়েছে। তিনি বলেন, লাইফ সাপোর্টে ফুসফুস অপরিবর্তিত অবস্থায় রয়েছে। হাদিকে খুব কাছ থেকে করা গুলিটি সবচেয়ে গুরুত্বপূর্ণ রক্তনালীগুলোর পাশ দিয়েই ভেদ করে গেছে। এরই মধ্যে বিদেশে চিকিৎসার কেস সামারি পাঠানো হয়েছে। মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিলে ওসমান হাদিকে বিদেশে পাঠানো হবে। অবশ্য চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পরিবার।
আশঙ্কাজনক যেরকম ছিল সেটা অপরিবর্তিত রয়েছে এবং তার যে ব্রেইনে ইনজুরি ছিল আমরা ঢাকা মেডিকেল কলেজে অপারেশন করেছিলাম এবং আজকে সকালে তার রিপিট সিটি স্ক্যান হয়েছে এবং সিটি স্ক্যানে আমরা দেখেছি যে তার ব্রেনের যে কন্ডিশনটা সেটা অপরিবর্তিত রয়েছে। যে আমি একজন সার্জন হিসেবে বলতে চাই খুব এক্সপার্ট হ্যান্ডে এই হেডশুটটা করা হয়েছে। ব্রেন স্টেম যেটাতে হৃদযন্ত্র এবং শ্বাস প্রশ্বাস সেন্টার থাকে ঠিক সেই সেন্টারের সামনে দিয়ে সার্কেল অফ উইলিস যেখানে সবচেয়ে বেশি রক্তনালীগুলো থাকে ওই রক্তনালীর সামনে দিয়ে একদম এফোর ওপর হয়ে গিয়েছে। ওসমান হাদির ওপর হামলাকারী দুজন সীমান্ত দিয়ে পালিয়ে গেছেন এমন তথ্য মিলছে নানা মাধ্যমে। তাদের হদিস জানাতে না পারলেও পুলিশ বলছে বৈধ পথে সন্দেহভাজন হামলাকারী ফয়সাল ও আলমগীরের বিদেশ যাওয়ার তথ্য নেই। বিকেলে এক ব্রিফিংয়ে ডিএমপি জানিয়েছে গ্রেফতার করা হয়েছে 2 মানব পাচারকারীকে। এদিকে হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিককে 3 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। জানানো হয় জুলাই যোদ্ধা ও নির্বাচনে প্রার্থীদের যারা ঝুঁকিতে আছেন তাদের নিরাপত্তা দেবে পুলিশ। শুক্রবার ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। সিসি ফুটেজে দেখা যায় একটি মোটরসাইকেল থেকে এক ব্যক্তি অটোরিকশায় থাকা হাদিকে গুলি করেন। এরই মধ্যে হাদির উপর হামলাকারী দুজনকে শনাক্তের পর 2 দিন ধরে তাদের খুঁজছে পুলিশ। শুটার ফয়সাল ও মোটরসাইকেল চালক আলমগীর কি আদৌ দেশে আছে কিনা তা নিয়ে প্রশ্ন থাকলেও পুলিশ বলছে তাদের গ্রেফতারে অভিযান চলমান। ঢাকা মেট্রোপলিটন পুলিশ হামলাকারীদের গ্রেফতারের জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। 2 সন্ত্রাসীকে এখনও গ্রেফতার করতে না পারলেও হাদির উপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটির মালিক আব্দুল হান্নানকে আটক করেছে পুলিশ। সেই সাথে সীমান্ত দিয়ে মানব পাচারের সাথে জড়িত সন্দেহে আরও 2 জনকেও আটক করা হয়েছে। হামলাকারীরা পালালো কিনা জিজ্ঞাসাবাদে সে তথ্য জানার চেষ্টা করা হবে। আমাদের কাছে যেটুকু তথ্য যে এরা ওই অপথে বলতে ইমিগ্রেশন চ্যানেলের না, ইমিগ্রেশন চ্যানেলের বাইরে চোরাই পথে মানব পাচার করে থাকে, সীমান্ত পারাপার করে থাকে। তো তাদের কাছে এই ধরনের কোনো তথ্য আছে কিনা আমরা এই কারণে তাদেরকে নিয়ে আসতেছি। তাদের সাথে জিজ্ঞাসাবাদ করে কথাবার্তা বলে আমরা কোনো তথ্য পাইলে এটা পরবর্তীতে আপনাদেরকে জানাবো। ফয়সালের পাসপোর্ট ব্লক করা হয়েছে জানিয়ে ব্রিফিংয়ে আরও বলা হয় বৈধ পথে আসামিদের পালানোর কোনো তথ্য নেই। অবৈধ পথে যাতে পালাতে না পারে সেজন্য সীমান্ত এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। সে দেশে থাকলে আমার যদি নলেজে থাকতো আমি তো তারে ক্যাচ করব, বাট আমরা ট্রাই করতেছি। সে বিদেশে যেমন পালাইছে কিনা এই তথ্যটা আমাদের কাছে নিশ্চিত না, তাহলে আমরা ধরে নিব যে দেশে আছে। উই আর ট্রাইং টু নেম। জুলাই যোদ্ধা ও নির্বাচনে প্রার্থীদের মধ্যে যাদের উপর সবচেয়ে বেশি নিরাপত্তা হুমকি রয়েছে তাদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান অতিরিক্ত কমিশনার। যারা হাই প্রোফাইল, যাদের স্পেসিফিক এই ধরনের সিকিউরিটি থ্রেট আছে। এদিকে জাতীয় নির্বাচনকে সামনে রেখে পুলিশের পক্ষ থেকে সকল রাজনৈতিক দলের জন্য নিরাপত্তা প্রোটোকল সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রেস উইংয়ের এক বার্তায় জানানো হয় প্রোটোকলে রাজনৈতিক নেতৃবৃন্দ এবং আসন্ন নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের বাসস্থান, কার্যালয়, চলাচল, জনসভা ও সাইবার স্পেসে কিভাবে নিরাপত্তা নিশ্চিত করা হবে সে বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হবে। এছাড়া গণঅভ্যুত্থানের সম্মুখ সারির নেতৃত্ব ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতৃবৃন্দও পাবেন বাড়তি নিরাপত্তা। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। হাদির ওপর হামলাকারী ফয়সাল ও আলমগীর শুক্রবারই ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে দেশ ছেড়ে পালিয়েছে বলে বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে যমুনা নিউজকে। এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের সহকর্মী হোসাইন শাহিদের মাধ্যমে। তিনি যুক্ত রয়েছেন সেখান থেকে। শাহিদ, একটু জানতে চাই সীমান্ত দিয়ে ফয়সাল ও আলমগীরের পালানোর বিষয়ে ঠিক কী তথ্য পেয়েছেন আপনি, এবং যে 2 জন মানব পাচারকারী আটক হয়েছে তাদের সংশ্লিষ্টতার বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা? ময়মনসিংহে হালুয়াঘাট যে উপজেলাটি রয়েছে সেই উপজেলার ভুটিয়াপাড়া এলাকায় যে সীমান্ত এলাকা রয়েছে সেই সীমান্ত এলাকা দিয়েই এই মোটরসাইকেল আরোহী 2 জন তারা পালিয়ে গেছেন। তো বিশ্বস্ত সূত্রে আমি যেটি জানতে পেরেছি তারা শুক্রবার দিন ঘটনার পরপর প্রথমে মিরপুর থেকে আশুলিয়া হয়ে গাজীপুর
হয়ে ময়মনসিংহে একটি প্রাইভেট কার যোগে আসেন। ময়মনসিংহে এসে সেই প্রাইভেট কার পাল্টে ফেলেন অন্য আরেকটি প্রাইভেট কারে এখান থেকে হালুয়াঘাটের ধারা বাজার যেটি রয়েছে সেই ধারা বাজার পেট্রোল পাম্পের এখানে পৌঁছান এবং সেখান থেকে সেই প্রাইভেট কারটিকে তারা ছেড়ে দেয় এবং সেখানে স্থানীয় একজন ব্যক্তি তাদেরকে মোটরসাইকেলে করে সীমান্ত এলাকায় ভুটিয়াপাড়ায় নিয়ে যায়। যিনি এই মোটরসাইকেল করে তাদের দুইজনকে সীমান্ত এলাকায় নিয়ে গেছেন তিনি এখনও পুলিশের হাতে ধরা পড়েননি। তবে সেই সীমান্ত এলাকায় অবস্থানকারী অন্য যে দুইজন রয়েছেন সেই দুইজনকেই পুলিশ গ্রেফতার করেছে এবং তাদের কাছ থেকে যে তথ্য তারা সংগ্রহ করার চেষ্টা করছে। তো আমি এই বিষয়ে খোঁজ খবর নিয়ে আমার বিশ্বস্ত সূত্রে যে বিষয়টি জানতে পেরেছি যে দুই মোটরসাইকেল আরোহী দুজন রয়েছেন তারা এখন কোথায় অবস্থান করছেন। তো একটি সূত্র আমার কাছে দাবি করেছে তাদেরকে যখন ভারতের সীমান্ত পার করে দেয়া হয়, আপনারা হয়তো আমার ছবি দেখতে পাচ্ছেন যে সীমান্ত এলাকার সেই এলাকা দিয়েই পার করে দেওয়া হয়, সেখান থেকে তাদেরকে আরেকজন রিসিভ করে নিয়ে যায় এবং বর্তমানে তারা তোরা এলাকায় থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এই যে ময়মনসিংহের যে হালুয়াঘাট ধুবাউড়া সীমান্ত এটি দিয়ে কিন্তু এবারই যে এরকম প্রথম এই ধরনের ঘটনা তা নয়। এর আগে 5ই আগস্টের পরে এই সীমান্ত দিয়ে কিন্তু বেশ অনেকেই ভারতে পাড়ি দিয়েছেন এবং সেখানে গেছেন। তো এখানে বেশ কিছু এলাকা রয়েছে যেটি অরক্ষিত এবং ভারতের কিছু সড়ক রয়েছে যেটি বাংলাদেশের ভিতরে প্রবেশ করে আবার ভারতে প্রবেশ করে। তো এই জায়গাগুলো এখনও কিন্তু নিরাপত্তা ঝুঁকিতেই রয়ে গেছে। সেই খবরের বিস্তারিত আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ শাহিদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। নির্বাচনের আগে চোরাগোপ্তা হামলার আশঙ্কা করছে ইসি, কিন্তু নাশকতাকারীদের উদ্দেশ্য সফল হতে দেয়া হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বিকেলে আগারগাঁয়ে নির্বাচনে আইন শৃঙ্খলার বিষয় নিয়ে বাহিনীদের সাথে ইসির বৈঠক শেষে ব্রিফিংয়ে এই কথা জানিয়েছেন তিনি। বলেছেন যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এজন্য আইন শৃঙ্খলা বাহিনীকে আরও দৃঢ় হওয়ার আহ্বান জানিয়েছেন কমিশনার সানাউল্লাহ। বলেন বাইরে থাকা সন্ত্রাসীদের গ্রেফতারের পাশাপাশি হারিয়ে যাওয়া অস্ত্র উদ্ধার করতে হবে। অনুপ্রবেশকারীদের ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। যারাই এই নির্বাচনকে বানচাল করার, প্রতিহত করার বা ক্ষতিগ্রস্ত করার কোনো চেষ্টা করবেন তারা ব্যর্থ হবেন এবং যেখানে যতটুকু দৃঢ় হওয়া প্রয়োজন সকল বাহিনী ততটুকু দৃঢ় হবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে মেসেজ ইজ ভেরি ক্লিয়ার। নির্বাচন নিয়ে কোনো আশঙ্কা নাই, নির্বাচন সময় মতো হবে এবং নির্বাচনের পথে এই ধরনের যে বাধাগুলো তৈরি করার চেষ্টা হচ্ছে এগুলো সম্বন্ধে নির্বাচন কমিশন অবগত। ভারতীয় হাই কমিশনারকে তলব করে পলাতক শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য আসন্ন নির্বাচন ঘিরে বাংলাদেশ সরকারের উদ্বেগের কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ভারতে অবস্থানরত পলাতক আওয়ামী লীগের সদস্যরা বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ডে জড়িত। ভারত সরকারকে এসব ফ্যাসিবাদী সন্ত্রাসীর অপরাধমূলক কর্মকাণ্ড অবিলম্বে বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে বলা হয়েছে। এছাড়া শরীফ ওসমান হাদির উপর হত্যা চেষ্টায় জড়িত সন্দেহভাজনদের ভারতে পালিয়ে যাওয়া রোধে ভারতের সহযোগিতা চাওয়া হয়েছে। এছাড়াও শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে দ্রুত প্রত্যর্পণের আহ্বান জানানো হয়। এদিকে নির্বাচন বানচালে শেখ হাসিনাকে সহায়তা করেছে ভারত। ঢাকার এই বক্তব্য প্রত্যাখ্যান করেছে দিল্লি। ভারতের মাটি বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহৃত হবে না বলেও বিবৃতি দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। সংস্কার ঘিরে অন্তর্বর্তী সরকারের উদ্দীপনা হারিয়ে গেছে। এটি বাস্তবায়নের সবচেয়ে বড় বাধা আমলাতন্ত্র। অনেক ইস্যুতে একমত হতে পারছে না রাজনীতিবিদরা। এমন মন্তব্য মিলেছে বাংলাদেশ রিফর্ম ট্র্যাকারের উদ্বোধনী পর্বে। দুদক চেয়ারম্যানের আক্ষেপ, অনেক আমলা এখনও ক্ষমতার কাছে নতি স্বীকার করছে। অন্যদিকে আইন করে এমপিদের উপর নজরদারি বাড়ানোর ঘোষণা দিয়েছে ইসি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গঠন করা হয়েছিল প্রায় 1 ডজনের মতো সংস্কার কমিশন, যাদের মোট সুপারিশ ছিল 400-র বেশি। কিন্তু 1.5 বছর যেতেই দেখা যাচ্ছে এসব বাস্তবায়ন হয়েছে নামকা ওয়াস্তে। ঐক্যমত্য কমিশনেও সব পক্ষকে রাখা হয়নি, ফলে যা হওয়ার কথা ছিল জাতীয় সমঝোতা তা হয়ে গেছে সীমিত পরিসরের আলোচনা। এই স্থবিরতার কোনো ব্যাখ্যাও দেয়নি অন্তর্বর্তী সরকার। রোববার বাংলাদেশ রিফর্ম ট্র্যাকারের উদ্বোধনে বক্তারা অভিযোগ করেন সংস্কার ইস্যুতে হাল ছেড়ে দিয়েছে সরকার, তথ্য উপাত্তের ধারাবাহিক স্বচ্ছতা নেই।
নির্বাচনকে কেন্দ্র করে রাজনীতিবিদরা আরো সহিংসতা বা আক্রমণের শিকার হবেন কিনা এবং নির্বাচন কমিশন এবং বর্তমান সরকার তাদের জন্য সেই সুষ্ঠু নিরাপদ পরিবেশ গড়ে তুলতে পারবেন কিনা এই ব্যাপারে খুব বড় ধরনের আশঙ্কা প্রকাশ করা হয়েছে। বিভিন্ন সংস্কার কমিশনের প্রধানরা বলেন রাষ্ট্র পরিবর্তনের পথে বড় বাধা রাজনীতিবিদ ও আমলারা, এতে নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেয়নি অন্তর্বর্তী সরকার। যে অধ্যাদেশগুলো হয়েছে তার মধ্যে অন্ততপক্ষে আমি 10টা অধ্যাদেশের কথা বলতে পারি যেগুলো প্রতিটা ক্ষেত্রে স্ট্রং রেজিস্ট্যান্স কেম ফ্রম দ্য ব্যুরোক্রেসি। বলেছিলেন যে আর কিছু না হোক আমরা আগামী 2 মাসের মধ্যে অন্তত আপনারা দেখতে পাবেন সাংবাদিকতা সুরক্ষা আইনটা করা হবে। সর্বশেষ খবর হচ্ছে যে সেই সাংবাদিকতা সুরক্ষা আইন করার প্রস্তাব সরকার ফেলে দিয়েছে। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের মতে সংসদে অযোগ্য ব্যক্তিকে এনে তার কাছে ভালো সরকার পরিচালনার আশা করা ভুল। এমপি সাহেবের হাতে তো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে দেবেন, তো তিনি চুরি করবেন না তো কে চুরি করবে? এমপি সাহেবের জায়গাটা সুনির্দিষ্ট রাখেন, এমপির কাছে এতটুকু, তিনি যেন এটাকে এবিউজ করলেও যেন কত টাকা লাভ করতে পারেন সেটা হিসাব করেন। নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ মনে করেন এমপিদের দায়িত্বের জায়গা নির্ধারণ করে দেওয়া উচিত। ভালো নির্বাচন করতে পারবো, বাট হ্যাভিং সেড দ্যাট, লাস্ট বাট নট দ্য লিস্ট, আমরা যদি কালেকটিভ ডিসঅর্ডারের শপথ নিয়ে থাকি তাহলে হোয়াট ক্যান ইলেকশন কমিশন এন্ড ফিউ ল এনফোর্সার্স ডু? সো ফার্স্ট এন্ড ফরমোস্ট দেয়ার হ্যাজ টু বি এ মিনিমাম কনসেনসাস অফ দ্য পলিটিক্যাল পার্টিজ যে না, এনাফ ইজ এনাফ, লেটস রিসোর্ট টু সামথিং গুড। শ্রম উপদেষ্টা বলেন প্রার্থীদের টাকার উৎস যাচাই যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না ইসি। যেই মন্ত্রণালয়ে গেছি আমার কাছে মনে হচ্ছে না এটা মানে চুরির মহাসাগর, যা যা হয়েছে চুরির মহাসাগর হয়েছে। তো এখন সেগুলো যদি আপনি বলেন আপনি কি করেছেন, আই ট্রাইড মাই লেভেল বেস্ট, বাট ইটস ভেরি ডিফিকাল্ট। মহাসাগরকে পুকুরে নিয়ে আসা ইজ ভেরি ডিফিকাল্ট। বাংলাদেশ রিফর্ম ট্র্যাকার উদ্যোগটি সমন্বয় করছে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। If the niyat is not good, the future is questionable. তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। অবসরের আগে বিদায়ী অভিভাষণে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, অতীতে অন্যায়ে জড়িয়েছিলেন বহু বিচারক, যা জুলাই আন্দোলনের অনুঘটক হিসেবে কাজ করেছে। পদোন্নতির জন্য রাজনৈতিক পদলেহন থেকে বিচারকদের বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি। বলেন, অসৎ ও অসাধু বিচারকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথা। বিচারকদের সুযোগ সুবিধা বাড়াতে সরকারকে তাগিদ দেন তিনি। ছাত্র জনতার অভ্যুত্থানের 5 দিন পর পদত্যাগ করেন তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ আপিল বিভাগের 5 বিচারপতি। আমি সৈয়দ রেফাত আহমেদ। এরপর 11 আগস্ট প্রধান বিচারপতি হিসেবে শপথ পড়েন সৈয়দ রেফাত আহমেদ। কর্তব্য পালন করিব। প্রধান বিচারপতি হিসেবে তার 1 বছরেরও বেশি সময়ের দায়িত্বে বিচার বিভাগে এসেছে আমূল পরিবর্তন। তার হাত ধরেই বিচার বিভাগের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয়ের যাত্রা শুরু হয়। দেশের 25তম প্রধান বিচারপতি হিসেবে 27 ডিসেম্বর অবসরে যাচ্ছেন সৈয়দ রেফাত আহমেদ। অবসরে যাওয়ার আগে বিদায়ী অভিভাষণে সারা দেশের বিচারকদের উদ্দেশ্যে বিচার বিভাগের স্বাধীনতা, দায়বদ্ধতা ও ভবিষ্যৎ চ্যালেঞ্জের কথা তুলে ধরেন প্রধান বিচারপতি। আমাদের বিচারকগণ যে পরিমাণ মামলা নিষ্পত্তি করেন তা আমার কাছে সবসময় অবিশ্বাস্য মনে হয়েছে। অভিভাষণে প্রধান বিচারপতি বলেন, বিচার বিভাগকে জনগণের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া, মামলার জট কমানো সহ ন্যায় বিচারের মাধ্যমে শক্তিশালী বিচার বিভাগ প্রতিষ্ঠাই ছিল তার মূল লক্ষ্য। সারা দেশের বিচারকদের কর্মপরিবেশ ও বেতন ভাতা এখনও যথেষ্ট নয় জানিয়ে বলেন, বিচারকদের বঞ্চিত করে রাখার মানসিকতা পরিবর্তন করতে হবে। বিচারকগণের আবাসন সংকট নিরসনের একটি স্থায়ী পরিকল্পনা গ্রহণ করতে হবে। নিয়মিত বদলির বিষয় বিবেচনায় নিয়ে সম্পূর্ণ সুসজ্জিত বাসগৃহ নির্মাণ করতে হবে। বিচারকদের বোধ, ভারসাম্য, নৈতিকতা বজায় রাখতে সুস্বাস্থ্যকর পরিবেশ থাকা জরুরি। প্রধান বিচারপতি বলেন, অনেক বিচারক অন্যায়ে জড়িয়েছিলেন, যা জুলাই আন্দোলনের অনুঘটক হিসেবেও কাজ করেছে। পদোন্নতির জন্য রাজনৈতিক পদলেহন থেকে বিচারকদের বিরত থাকার আহ্বান জানান তিনি। যে বিভিন্ন রাজনৈতিক পর্বে বিচার বিভাগ, অসাংবিধানিক ক্ষমতা, অপশাসন ও রাষ্ট্রীয় কপট কৌশলের অঘোষিত সহযোগী হিসেবেও পরিগণিত হয়েছে।
অসৎ ও অসাধু বিচারকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। ন্যায় বিচার শুধু রায়ের মধ্যেই সীমাবদ্ধ নয়, বিচার প্রার্থীদের সাথে আচরণেও এর প্রতিফলন থাকতে হবে। অভিভাষণে বিচারকদের প্রতি এই বার্তাও দেন প্রধান বিচারপতি। যোগ্যতার ঘাটতি ও মনের সংকীর্ণতা নিয়ে আপনি নির্বাহী বিভাগ ও আইনসভার অন্যায্য কর্তৃত্বের মোকাবেলা করতে পারবেন না। বাংলাদেশের জনগণের বিচার বিভাগের কাছ থেকে কি প্রত্যাশা আর কোথায় তাদের হতাশা তা না বুঝে সংস্কারের কোনো রূপরেখায় চিরস্থায়ী হওয়ার কথা নয়। বিচার বিভাগ ও দেশের প্রতি বিচারকদের দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দিয়ে অভিভাষণ শেষ করেন সৈয়দ রেফাত আহমেদ। এই পদক্ষেপগুলোর স্থায়িত্ব নির্ভর করবে আপনাদের নীতি ও দায়িত্ববোধের উপর। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচন হবে, সংঘবদ্ধ কোনো অপতৎপরতা ভোট ঠেকাতে পারবে না। ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় প্রেক্ষাপটে ষড়যন্ত্রকারীদের সতর্ক করেছেন নতুন করে মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়া উপদেষ্টা রিজওয়ানা হাসান। অন্যদিকে এলজিআরডি উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ফ্যাসিবাদী শক্তির অবশিষ্টাংশ দমন ও প্রতিহত করা হবে। আর যুব ও ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়ে আসিফ নজরুল ক্রীড়াঙ্গনের দুর্নীতি কমানোর আশ্বাস দিয়েছেন। পুরনো 2 মন্ত্রণালয়ের পাশাপাশি নতুন মন্ত্রণালয়ের দায়িত্বে 3 উপদেষ্টা। রীতি অনুযায়ী মন্ত্রণালয়ের কার্যক্রম সম্পর্কে ধারণা ও পরিচয় পর্ব সারেন উপদেষ্টারা, যেখানে উঠে আসে ওসমান হাদির উপর গুলির ঘটনাও। খুব যে আপনার আনন্দিত চিত্তে দায়িত্ব গ্রহণ করছি এটা বলতে পারবো না, তবে আমি আমার দায়িত্বের ব্যাপারে সচেতন আছি। আমাদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে যে আগে ছিলেন আসিফ মাহমুদ, উনি অত্যন্ত সফল একজন উপদেষ্টা ছিলেন। নতুন মন্ত্রণালয়ে যাত্রার প্রথম দিনে নির্বাচন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেন সৈয়দা রিজওয়ানা হাসান ও আদিলুর রহমান খান। আমরা স্পষ্ট বলতে চাই যে নির্বাচনের যে তারিখ ঘোষণা করা হয়েছে, নির্বাচন সেই তারিখই হবে। অপচেষ্টা যে থাকবে, 16 বছরের স্বৈরাচারী শাসনের যে ফুটপ্রিন্টটা রয়ে গেছে, সেটার কিছু কিছু আউটকামই এগুলো। সরকার যত স্পষ্ট অবস্থানে যাচ্ছে নির্বাচন নিয়ে, ততই নির্বাচনের ব্যাপারে বা পরিবেশটা একটা ভীতিকর করে ফেলার জন্যই তো এই কাজগুলো করা হচ্ছে। ফ্যাসিবাদী শক্তির যারা রেমন্যান্টস দেশে আছে তাদের দমন করব, তাদের প্রতিহত করব। জুলাই অভ্যুত্থান, জুলাই বিপ্লবের যারা যোদ্ধা, তাদের পাশে দাঁড়িয়ে এই সরকার বাংলাদেশের জনগণের স্বার্থ রক্ষা করবে। এমন প্রেক্ষাপটে উপদেষ্টা, নির্বাচন কমিশনার সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ছিল তাদের কাছে। যে ঘটনাটা ঘটেছে তারপরে যদি আমরা প্রস্তুতি না নেই, সেটা তো কোনো বিচক্ষণতার লক্ষণ হলো না। এটাকে আমি প্রস্তুতির কথা বলবো, যাতে করে আমার প্রতিপক্ষ কোনো রকমের আর সুযোগ নিতে না পারে। এটাকে আমি আতঙ্ক বলবো না, আমি বলবো এটা আমাদের প্রস্তুতি। আমার নিজের সিকিউরিটির জায়গায় আমি সবসময় জনগণের মধ্যে থাকাকে সিকিউরড মনে করি, কারণ আমি সেখান থেকে এসেছি, আবার ফিরে যাব অল্প সময়ের মধ্যে। ওসমান হাদির উপর হামলাকারী হিসেবে সন্দেহভাজন ফয়সাল করিম অন্তর্বর্তী সরকারের আমলে ডাকাতির অভিযোগে অস্ত্রসহ গ্রেফতার হয়েছিল। তার জামিন নিয়ে সমালোচনার জবাব দিয়েছেন তথ্য উপদেষ্টা। নন বেইলেবল হলেও বিচারক চাইলে বেইল দিতে পারেন, বেইলেবল হলেও বিচারক চাইলে গ্রেফতার করতে পারেন। কোঅর্ডিনেশন হচ্ছে না, এই কথাটা আপনাকে কে বলল? দুটোই তো কথা বলেন। একদিকে বলেন বিনা বিচারে আটক রাখা হয়েছে, আরেকদিকে বলেন জামিন কেন পেল। রিজওয়ানা হাসান জানান, অনেক আগের ঘটনা হওয়ায় সাগররুনি হত্যাকাণ্ডের আলামত নিয়ে জটিলতা আছে। তবে এই হত্যাকাণ্ডের বিচারে সরকারের অঙ্গীকার রয়েছে। দায়িত্বের 2 মাসে গণমাধ্যম কমিশন গঠন ও সম্প্রচার আইন নিয়ে কাজ করবেন বলেও আশ্বস্ত করেছেন তথ্য উপদেষ্টা। সাগররুনির সন্তানের মুখোমুখি দাঁড়িয়ে একটা উত্তর তো আমাদেরকে দিতে হবে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। অস্ট্রেলিয়ার সিডনির একটি সমুদ্র সৈকতে এলোপাতাড়ি গুলি চালিয়েছে বন্দুকধারীরা। এতে কমপক্ষে 12 জন নিহতের খবর মিলেছে, তাদের মধ্যে এক অস্ত্রধারীও রয়েছে। 2 সন্দেহভাজনকে হেফাজতে নিয়েছে নিরাপত্তা কর্মীরা। আহত কমপক্ষে 29 জনকে নেওয়া হয়েছে হাসপাতালে। বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ। সৈকতটিতে ইহুদিদের ধর্মীয় অনুষ্ঠান চলছিল, সে সময় বন্দুক দিয়ে হামলা চালায় অন্তত 2 অস্ত্রধারী। ধারণা করা হচ্ছে পুলিশ সদস্য ছাড়াও এই হামলায় বেশ কয়েকজন ইহুদি ধর্মানুসারী হতাহত হয়েছেন। তবে হামলাকারীদের পরিচয় এখনও খোলাসা করেনি কর্তৃপক্ষ। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। হামলার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।
দর্শক, এই ছিল আজকের সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।